গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর এমডিএস আজম। আমাদের কিছু সমস্যা আছে, কিছু রোগ আমাদের হয় যেটা আমাদের বংশের পুরো জেনেটিক হিসেবে চলতে থাকে। দেখা যায় তার দাদুর ক্ষেত্রে হয়তো হয়েছে, তার বাবার ক্ষেত্রে হয়েছে, তার ক্ষেত্রেও এটা সমস্যা হয়েছে, ঠাকুমার ক্ষেত্রে হয়তো হয়েছে, মায়ের ক্ষেত্রে হয়েছে, তার মেয়ের ক্ষেত্রেও হচ্ছে। অনেক সমস্যাই আছে, জেনেটিক্যালি চলে, বংশ পরম্পরায় চলে পুরো। কিন্তু যে প্রবলেমটা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি, সেই সমস্যা যদি হয়ে যায় তাহলে পুরো লাইফকে পঙ্গু বানিয়ে দেয়, এমনকি ওষুধ দিয়েও যেতে চায় না। প্রচুর পেশেন্ট, প্রচুর হ্যারাসমেন্ট হয়, প্রচুর মেডিসিন খেতে হয়, কিন্তু কিছু ইনস্ট্রাকশন খুব মানতে হয়, যেটা আমাদের লাইফস্টাইলে মানা খুব শক্ত হয়ে যায়। আজকে যে রোগটা নিয়ে আলোচনা করতে চাইছি, সেই রোগটার নাম হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা বাংলা ভাষায় বাত নামে জানি। তো আমরা প্রথমে আজকে একটু জানবো যে অস্টিওআর্থ্রাইটিসটা কি, ডেফিনিশনটা কি, পার্সেন্টেজ কিরকম এটা, তার কজটা কি, সিমটম কি, টাইপ কি ধরনের হতে পারে, কি ধরনের কটা স্টেজ আছে, এটা ডায়াগনোসিস কি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, ট্রিটমেন্ট কি আছে, কমপ্লিকেশন, প্রিভেনশন, এই কয়েকটা জিনিস আমরা জানবো। প্রথমত হচ্ছে ডেফিনিশনটা কি। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে বাত একটা ডিজেনারেটিভ চেঞ্জ, একটা জয়েন্টে একটা ডিজেনারেটিভ চেঞ্জ চলে আসে, তার জন্য একটা ইনফ্লামেশন, স্টিফনেস একটা জয়েন্টে এবং পেন থাকে। অনেক সময় লিগামেন্টাল প্রবলেমের জন্য হয়, এই সমস্যা হয়। কিন্তু মোস্ট কমন এটা দেখা যায়, আর্থ্রাইটিসটা মোস্টলি দেখা যায়, আমরা দেখেছি ম্যাক্সিমাম টাইমে দেখেছি যে 7 থেকে 10% পেশেন্টের কিন্তু এটা বেশি এফেক্ট হয়, 7 থেকে 10% পেশেন্ট এই প্রবলেমে বেশি ভুগে আমরা দেখেছি। যদি ধরি আমরা কজেশনটা কি, এর পেছনে কারণ কি, এর পেছনে প্রচুর কারণ আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কারণটা যেটা হচ্ছে, প্রথম যেটা আমরা জানি যে এজ একটা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এজ যেটা আমাদের একটা নির্দিষ্ট এজে হওয়ার চান্সটা বেশি, সমস্ত এজে এখন হয়, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে আফটার 50 ইয়ার্সের পরে কিন্তু এটা বেসিক্যালি বেশি হয়, প্রবলেমটা বেশি দেখা যায়। সেক্স অলসো ইম্পর্টেন্ট, বেসিক্যালি দেখা যায় ফিমেলদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে আফটার মেনোপজ। যখন মাসিকটা বন্ধ হয় তখন এই প্রবলেমটা হওয়ার চান্সটা বেশি থাকে। তার কারণটা হচ্ছে হরমোনাল কিছু ইনব্যালেন্স কিছু হয়, তার জন্য এই সমস্যা অনেকটা বেশি হয় আর কি। আর একটা কি ফ্যাক্টর, জয়েন্ট ইনজুরি। যদি দেখা যায় একটা হিস্ট্রি আছে ইনজুরির, আঘাত লেগেছিল হয়তো কোনো জয়েন্টে, তার জন্য একটা হওয়ার চান্সটা বেশি। তার জন্য হয়তো দেখা যায় যে কার্টিলেজ ফ্র্যাকচার হয়ে গেছে কিংবা লিগামেন্ট ছিঁড়ে গেছে, এই যদি হিস্ট্রি কিছু থাকে তবু এই সমস্যা হতে পারে। কিছু জয়েন্ট ওভার ইউজ হওয়ার জন্য, এমন কিছু আমরা কাজ করছি হয়তো সেই জয়েন্টেই প্রেশার ক্রিয়েট পড়ছে, তার জন্য সেই জয়েন্টও কিন্তু আর্থ্রাইটিস হওয়ার চান্সটা বেশি থাকে। ওবেসিটি, যারা একটু ওভারওয়েট তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি থাকে, স্পেশালি নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টে প্রচুর প্রবলেম হয়, এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। মাসকুলোস্কেলিটাল অ্যাবনর্মালিটি যদি কিছু থাকে, যদি আমাদের মাসেলস এবং স্কেলিটনের কিছু অ্যাবনর্মালিটি থাকে, তাদের ক্ষেত্রেও হওয়ার চান্সটা বেশি থাকে। আর কাদের হয়, উইক মাসেল, যাদের মাসেলস একটু দুর্বল, তাদের ক্ষেত্রেও হওয়ার চান্সটা বেশি। জেনেটিক একটা ফ্যাক্টর ক্রিয়েট করে, যদি ফ্যামিলি মেম্বার দেখা যাচ্ছে কারো হয়তো হয়েছে, তার মা, মেয়ে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। লাস্টলি যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মধ্যে অকুপেশন একটা ডিপেন্ড করছে, কি কাজ আমরা করছি, আমার প্রফেশনটা কি। হেভি ওয়েটফুল যদি কোনো কাজ করি তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। অনেকক্ষণ লং টাইম দাঁড়িয়ে থাকার জন্য তার ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। আরেকটা কি, একটা কি থাকে, ওবেসিটির সঙ্গে ডায়েটটা একটা ফ্যাক্টর ক্রিয়েট করে। আমাদের ডায়েট একটা বিশাল ফ্যাক্টর এই প্রবলেমের জন্য, আরেকটা দায়ী থাকে। সেক্স হরমোন একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে, তার সাথে বোন ডেনসিটিটাও একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে। তো এগুলো কিছু কজেশন যেটা আছে, সেই কজেশনগুলোই কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের সিমটম কি কি হতে পারে, সিমটম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে প্রচুর এই কজেশনের সঙ্গে সঙ্গে কিছু সিমটম, এই প্রবলেমগুলো আমাদের সঙ্গে আসে, যে প্রবলেমগুলো নিয়ে আসে। সিমটম, প্রথম প্রবলেম যেটা পেশেন্ট বলে, একটা জয়েন্টে পেন হয়, জয়েন্ট পেন, তার সাথে জয়েন্টটা ফুলে যায়, সোয়েলিং অফ জয়েন্ট, রেডনেস, ডিফিকাল্ট টু ওয়াকিং, এমনকি ফার্স্ট স্টেপ অফ ওয়াকিং ইজ ডিফিকাল্ট, কিন্তু দেখা যায় কিছুক্ষণ হয়তো চলাফেরার পর অনেকটা একটু বেটার ফিল হয়। এটা অনেক সময় পেশেন্ট আমাদের বলে। তার সঙ্গে স্টিফনেস, জয়েন্টটা মনে হয় টেনে ধরে আছে, মনে হয় যেন কিছু দিয়ে পেছনে বেঁধে আছে। লস অফ ফ্লেক্সিবিলিটি, এই যে এটা ফ্লেক্সিবল, এটা হচ্ছে ইজিলি হচ্ছে, ফ্লেক্সিবলটা করতে পারে না পেশেন্ট। জয়েন্ট লিগামেন্টাল কিছু প্রবলেম যদি থাকে, অনেক সময় ফ্র্যাকচার যদি লিগামেন্টাল কিছু থাকে, তখন এই প্রবলেমটা কিন্তু বেশি হয়, ফ্লেক্সিবলটা কমে যায়, তখনই এই প্রবলেমটা কিছু হয়। রিডিউস রেঞ্জ অফ মোশন, এমন কিছু কাজ করছে যেটা আমরা চলাফেরার ক্ষেত্রে কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। জয়েন্টে যদি কোনো ইনফ্লামেশন হয়,
দেখা যায় কোনো ভাইরাল কিংবা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন, সেকেন্ডারি কোনো ইনফেকশন হচ্ছে জয়েন্টে, পাস ফরমেশন হয়ে গেছে হয়তো ইনফেকশন, ইনফ্লামেশন বা ইনফেকশন হওয়ার জন্য, তখন সেকেন্ডারি ইনফেকশনের জন্য কিন্তু অনেক সময় এই প্রবলেমটা কিন্তু দেখা যায়। আর একটা কি হয়, বোন স্পার, যেটা এক্সট্রা লাম্প বোন, যদি বোনের মধ্যে টিউমার কিংবা আর কিছু একটা হয়, লাইপোমা কিংবা পেনলেস কিছু হয়, তাদের সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে এই জিনিসটা হয়, কিন্তু এই প্রবলেমটা হয়। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম পেশেন্ট, ম্যাক্সিমাম যারা বয়স্ক থাকে তারা কিন্তু এই কমপ্লেনটা করে যে কটকট করে আওয়াজ করে, ক্রিপিটাস, ক্র্যাকলিং, ক্রিকলিং একটা সাউন্ড হয়, স্পেশালি যখন জয়েন্ট মুভ হয় তখন হয়। এটা বেসিক্যালি হওয়ার কারণটাই হচ্ছে আমাদের যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই ফ্লুইডটা কিন্তু কমে যায়। এই জন্য দুটো জয়েন্ট ফ্রিকশন যখন হয়, দুটো জয়েন্টের মধ্যে ফ্রিকশন হয়, এর মধ্যে একটা দুটো জয়েন্টের মাঝখানে একটা ফ্লুইড থাকে, তার জন্য আমাদের স্মুথ করে জয়েন্টটাকে চলাফেরার জন্য। যখনই আমাদের সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যায় তখন কিন্তু জয়েন্টে আঘাত লাগার জন্যই কিন্তু এটা একটা সাউন্ড, একটা আওয়াজ কিন্তু আমরা শুনতে পাই, এবং ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু আমাদের কাছে এসে বলে যে সাউন্ড হচ্ছে, চলাফেরা করতে কটকট করে আওয়াজ হয়, ম্যাক্সিমাম পেশেন্টই আমাদের বলে। টাইপটা যদি বলি আমরা, প্রচুর টাইপ অফ আছে, স্পেশালি কমনলি এফেক্ট, আমাদের সব থেকে বেশি এফেক্ট হচ্ছে নি এবং হিপ জয়েন্ট, হাঁটু এবং আমাদের হিপ জয়েন্টে সব থেকে বেশি এফেক্টেড, অ্যাঙ্কেল জয়েন্টও এফেক্টেড হয়। সব থেকে বেশি আর্থ্রাইটিস যদি হয় তাহলে 90% আমাদের আর্থ্রাইটিস হওয়ার চান্সটা কিন্তু নি জয়েন্টে বেশি থাকে। আর কি হয়, হ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, রিস্ট জয়েন্টও অস্টিওআর্থ্রাইটিস হয়, এলবো জয়েন্টও হতে পারে এবং শোল্ডারেও হতে পারে। অনেক সময় ফোরজেন শোল্ডার আমরা দেখেছি, ওটা ওয়ান টাইপ অফ অস্টিওআর্থ্রাইটিস বলতে পারি, ওটা পরে আমি ডিসকাস করবো ডিটেলে। ফিঙ্গার অস্টিওআর্থ্রাইটিস, দেখা যাচ্ছে প্রত্যেকটা জয়েন্টে ফুলে যাচ্ছে, তার সঙ্গে ব্যথা হচ্ছে, জয়েন্ট মুভ করতে পারছি না, আঙ্গুলগুলো মুভ করতে পারছি না, তো সেটাও একটা আর্থ্রাইটিসের টাইপ হতে পারে। শোল্ডার, যেটা এক্ষুনি বললাম, শোল্ডার জয়েন্টে আর্থ্রাইটিস, যেটা ফ্রোজেন শোল্ডার, হাত তুলতে পারে না, অনেক মহিলা এসে কমপ্লেন করে যে পেছনে আমি চুল বাঁধতে পারি না, হাত তুলতে পারি না, অনেকজন কমপ্লেন করে। স্পাইনাল অস্টিওআর্থ্রাইটিস, যেটা পেছনে আমাদের হয়, সার্ভাইকাল হতে পারে, থোরাসিক হতে পারে, লাম্বার হতে পারে, আর একটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। তাহলে 5 টাইপের অস্টিওআর্থ্রাইটিস আমাদের সব থেকে বেশি দেখা যায়। স্টেজ কি হতে পারে, স্টেজটা কি, আমরা স্টেজ হচ্ছে 4টে স্টেজ হয়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1টাকে আমরা মাইল্ড অস্টিওআর্থ্রাইটিস বলবো, টাইপ 2কে মডারেট অস্টিওআর্থ্রাইটিস বলবো, টাইপ 3টাকে অ্যাডভান্স, এবং টাইপ 4টা সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস। মাইল্ডটা কি, একটা আর্লি সিমটম একটা পেশেন্ট আমাদেরকে বলে, যেটা কার্টিলেজ অলমোস্ট গুড থাকে, কোনো অসুবিধা, সেফ, গুড, এভরিথিং ঠিক থাকে। স্টেজ 2টার ক্ষেত্রে কি হয়, একটা অ্যাকুট সিমটম অনেক সময় হয়, কার্টিলেজ একটা সাইন দেয় যে মনে হয় ছিঁড়ে যাওয়ার মতো, ওয়্যার টিয়ারিং এর মতো একটা সাইন দেয়। স্টেজ 3তে কি হয়, স্টেজ 3তে একটা আর্থ্রাইটিস স্পেশালি হয় এবং জয়েন্ট কার্টিলেজটা কিন্তু ছিঁড়ে যায় বা ফ্র্যাকচার হয়, ছিঁড়ে যায় কিংবা ওয়্যার এটা হয়। স্টেজ 4 ইজ ভেরি সিভিয়ার, পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে, অনেক পেশেন্ট ভেরি সিভিয়ার পেন থাকে, স্টিফনেস থাকে, ইনফ্লামেশন থাকে, চলাফেরা করতে পারে না, ডিক্রিজ রেঞ্জ অফ মোশন, জয়েন্ট ইনস্টেবিলিটি, কোনো রকম ভাবে জয়েন্ট বেন্ড করতে পারে না, এবং সাডেন হঠাৎ করে চলতে গিয়ে জয়েন্ট লক হয়ে যায়, লক বলতে আর মুভ হচ্ছে না, আর পা ফেলতেও পারছে না, এগোতেও পারছে না, পিছোতেও পারছে না। এটা সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিসের একটা লক্ষণ। আদার সিমটম, মাসেল উইকনেস থাকতে পারে, এক জয়েন্ট ডিফর্মিটি থাকে। এই 4 ধরনের স্টেজ কিন্তু মোর ইম্পর্টেন্ট, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছু রিস্ক ফ্যাক্টর আমাদের আছে, যে রিস্ক ফ্যাক্টরগুলো অবশ্যই আমাদের মানা দরকার। যেটা প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে, কাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকবে, একটা ওল্ড এজ পার্সন যাদের থাকে তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। সেক্স, ওমেন্স আর মোর লাইকলি টু অস্টিওআর্থ্রাইটিস, মোর ইম্পর্টেন্ট। ওবেসিটি একটা ফ্যাক্টর, ওবেসিটি একটা বিশাল ফ্যাক্টর। জয়েন্ট ইনজুরি, যেটা কজেশনের মধ্যে বলেছি, রিপিটেড স্ট্রেস অন দ্য জয়েন্ট, বারে বারে সেই জয়েন্টে প্রেশার ক্রিয়েট করছে। জেনেটিক একটা ফ্যাক্টর, বোন ডিফর্মিটি, এবং সার্টেন মেটাবলিক ডিজিজের জন্য অনেক সময় দেখা যায় এই প্রবলেমগুলো কিন্তু হয়, সার্টেন মেটাবলিক ডিজিজের জন্য হয়। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমি কি করব, এর জন্য কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। আমরা অস্টিওআর্থ্রাইটিসের সঙ্গে আরো কি আর্থ্রাইটিস হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভেরি ডেঞ্জার অটোইমিউন ডিজিজ, প্রচুর পেশেন্ট, সব থেকে যত আর্থ্রাইটিস আছে সব থেকে ডেঞ্জারাস আর্থ্রাইটিস, এবং এত সিভিয়ার পেন পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে। ইভেন পেশেন্ট এভাবে বলে, আমাদের শুনতে অনেক পেশেন্ট বলে যে আমার মরে যাওয়ার কোনো ওষুধ দিন, এত সিভিয়ার পেন, এত ফুলে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা আমি ডিসকাস করবো পরে। সোরিয়েটিক আর্থ্রাইটিস একটা হয়, গাউট, যেটা ইউরিক অ্যাসিড বেশি হলে আমাদের হয়, স্মল জয়েন্টে এফেক্টিভ হয়, সিউডো গাউট অনেক সময় দেখা যায়, এবং বার্সাইটিস, এটা বার্সাতে ইনফ্লামেশন হয় আর কি। এই কয়েকটা কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের স্পেশালি হতে পারে। ট্রিটমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট, ট্রিটমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট। আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডক্টর, আমার কাছে প্রচুর আর্থ্রাইটিসের মেডিসিন আছে,
অ্যাকিউট স্টেজে এক্সেলেন্ট ওয়ার্ক, স্পেশালি ক্রনিক স্টেজে সব থেকে সাকসেসফুল আমরা দেখেছি যে প্রচুর পেশেন্ট আমাদের বিভিন্ন প্যাথি থেকে আমাদের কাছে আসে এবং আমরা হাইলি সাকসেসফুল। প্রত্যেকটা ডক্টর আমরা জানি, যারা বিএইচএমএস ডক্টর, যারা ডিএমএস ডক্টর, যারা ডিএইচএমএস ডক্টর আছে, তারা সবাই আমরা জানি যে কতটা সাকসেসফুল আমাদের। ইন কেস অফ অ্যাকিউট স্টেজে ভালো ভালো রেসপন্স করে, স্পেশালি যদি দেখা যায় যে কোনো রকম জয়েন্ট টিয়ারিং, জয়েন্ট হয়তো আঘাত লেগেছে কিংবা লিগামেন্টাল টিয়ার হয়েছে, তাদের ক্ষেত্রে ভালো স্পেসিফিক কিছু ওষুধ, রাস্টাক্স খুব ভালো কাজ করে, রুটা খুব ভালো কাজ করে, ক্যালক্রিয়া ফ্লোর ইজ গুড ড্রাগ, ব্রায়োনিয়া ইজ এ গুড ড্রাগ, এক্সেলেন্ট, লিডাম পাল খুব ভালো কাজ করে। যদি কোনো ইনফেকশন কিংবা ইনফ্লামেশন হয়, সাইলেশিয়া খুব ভালো, ফসফরাস খুব ভালো ড্রাগ, অ্যাসিড ফ্লোর খুবই ভালো কাজ করে, আমাদের অ্যাক্টের রেসিমোসা খুব ভালো ড্রাগ, আরো এক্সেলেন্ট মেডিসিন আছে। ইন কেস অফ ক্রনিক স্টেজে যদি আমরা অবশ্যই কিন্তু আমরা সিমটম সিমিলারিটি, তার সঙ্গে মায়াজমেটিক ডায়াগনোসিস সমস্ত ক্লিয়ার করে আমরা যদি আমরা দেখেছি যে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিছু স্পেসিফিক ড্রাগ আছে, তবে অবশ্যই এই ড্রাগগুলো কিন্তু সবার ক্ষেত্রে আসবে এটা নয়। আপনারা যদি প্লিজ এটা ট্রাই করবেন না, অবশ্যই ওষুধ খাওয়ার আগে পরামর্শ নিয়ে নিতে পারেন। সে আপনি আমার কাছে হোক কিংবা আরো অন্য কোনো বিএইচএমএস ডক্টরের কাছে, তাদের সঙ্গে পরামর্শ অবশ্যই নিয়ে নিতে পারেন, তাহলে আমার মনে হয় ট্রিটমেন্টটা সাকসেসফুল হবে। স্পেশালি ক্রনিক ক্ষেত্রে কি হয়, যাদের দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগে, মেড্রোয়াইনাম ইজ এক্সেলেন্ট ড্রাগ, থুজা এক্সেলেন্ট ড্রাগ, ক্যালক্রিয়া ফ্লোর ইজ এক্সেলেন্ট ড্রাগ, অ্যান্টিম ক্রুড খুবই ভালো ওষুধ, আমাদের ক্ষেত্রে দারুণ রেসপন্স, ক্যালক্রিয়া ফস, সিমফাইটাম, তার সাথে সিফিলিনাম, তার সাথে অ্যাসিড ফ্লোর, কার্সিনোসিন, বেসিলিনাম, এগুলো মেডিসিন আমাদের খুবই ভালো রেসপন্স, স্পেশালি ইন ক্রনিক কেসের ক্ষেত্রে থাকে। কিন্তু তার জন্য ডেফিনেটলি একটা সিমটম সিমিলারিটি, তার সঙ্গে মায়াজমেটিক ডায়াগনোসিস, তার সঙ্গে পোটেন্সি, তার সঙ্গে ডোজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা যারা এই প্রবলেমে ভুগছেন, আপনারা ট্রাই করুন, ডক্টর দেখান, ডেফিনেটলি আমার মনে হয় ডেফিনেটলি সুস্থ হবেন আপনারা। ট্রিটমেন্ট পার্টটা এটুকুই বললাম। তারপর ডিফারেন্সিয়াল, তারপর ডায়াগনোসিস আমি কি করবো। ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস সিম্পল একটা ডায়াগনোসিস, এক্সরে করলে কিন্তু আমি কনফার্ম হয়ে যাবো যে এই প্রবলেমটা কোন দিকে আছে। একটা অস্টিওআর্থাইটিসের জন্য এক্সরে ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড টেস্ট কিছু সময় করা দরকার আছে। ব্লাড টেস্ট যদি আমার রিমাটয়েড আর্থাইটিস থাকে তাহলে আরএফ ফ্যাক্টর বেশি থাকবে, গাউট থাকে তাহলে আমার ইউরিক অ্যাসিড বেশি থাকবে, আরও কিছু আমার স্পেশালি কিছু আমাদের টেস্ট কিছু করা দরকার। তার সাথে কি সিটি স্ক্যান ইজ গুড, লাস্টলি হতে এমআরআই তো ডেফিনেটলি গুড। এমআরআই যদি আমি করি তাহলে আরো আমার পারফেক্ট ডায়াগনোসিস হবে, কিন্তু পারফেক্ট ডায়াগনোসিস জন্য বেস্ট হয়। কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন প্রথম কথা হচ্ছে কিছু কমন কমপ্লিকেশন অর্থাৎ হতে পারে পোর স্লিপ একটা থাকতে পারে, পেশেন্ট আমাদের বলে অ্যাংজাইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু একটা পেন কনস্ট্যান্টলি থাকে, একটা ডিপ্রেশনে থাকে, একটা অস্টিওনেক্রোসিস মানে বোন ডেথ, যেটা আমাদের আস্তে আস্তে ইনফ্লামেশন হয়ে ওই ইনফেকশন হয়ে কিন্তু আস্তে আস্তে অনেক সময় বোন নষ্ট হতে শুরু করে, এরোশন অফ দ্য লিগামেন্ট অ্যান্ড টেন্ডন। তার সাথে একটা এই প্রবলেমগুলো আমাদের সময় আসে, অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন হয়েও কিন্তু আমাদের পাস ফরমেশনও হতে পারে, যদি কোনো রকম আঘাত বড় রকম থাকে তখনও কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। প্রিভেনশন কি করে আমি করব? প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে আমি ফার্স্ট অফ অল আমি ওয়েট কমাবো। আগে যদি আমি ওবেস থাকি তাহলে আমার ওয়েট কমানোটা খুবই জরুরি। ডেইলি একটা এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি হেলদি ফুড, বিশেষ করে আমি রিচ ফুড অ্যাভয়েড করব, আমি স্পাইসি ফুড অ্যাভয়েড করব। বিশেষ করে রেড মিট ডেফিনেটলি ভালো, আর রেড মিট আমরা যদি বাড়িতে করে খাই তাহলে ডেফিনেটলি গুড, কিন্তু বাইরের যে খাবার রেড মিট আমরা খাই, রেস্টুরেন্টে খাই, তার সাথে বিরিয়ানি খাই, প্রচুর ক্ষতিকারক, দয়া করে ওগুলো অ্যাভয়েড করুন। তার সাথে ফ্রুটস খুব ভালো খান, ভিটামিন সি খান, ভিটামিন বি কমপ্লেক্স খুবই ভালো খান বেশি। তার সাথে এক্সারসাইজ তো বললাম, এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু ডায়েট আমি খেতে পারি তার সাথে। এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের যদি অ্যাঙ্কেলে খুব প্রবলেম হয় তাহলে আমাদের প্রপার একটা ফুটওয়্যার, আমাদের অনেক সময় জুতো পাওয়া যায় স্পেশালি, সেটাও ইম্পর্টেন্ট হয়। কিছু কিছু জায়গাতে আমাদের যদি লাম্বার রিজন হয় তাহলে আমাদের স্পেশাল বেল্ট পাওয়া যায়, সেটাই ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো আমাদের মেনটেন অবশ্যই করা দরকার। তাহলে এগুলো মানলে আমাদের অস্টিওআর্থাইটিস থেকে অবশ্যই নিরাময় পাওয়া যাবে। আপনারা আরও কিছু, আমি নেক্সটে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। আপাতত এটুকুই আজকে। যদি কোনো কিছু কোশ্চেন থাকে কমেন্ট করুন, আপনারা অবশ্যই কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব যে আরও কিছু ভালো ভিডিও আনার জন্য। আপাতত আজকে এটুকুই, পরে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।